এনসিপিরা এখন বুঝুক যে আইন নিজের হাতে তুলে নিলে, ক্ষমতার প্রয়োগ করলে কিরকম লাগে। আর ডক্টর ইউনূস বাংলাদেশে আসবে, কচুকাটা করে বাংলাদেশের মানুষ, পাবলিক ওই দিন না। জুলাই আন্দোলনকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করেছে ডক্টর মাহমুদ ইউনূস। আপনি দেখেন তো আজকে একটা ক্যাবিনেট আছে, একটা মন্ত্রীর প্রতি আপনাদের কনফিডেন্স আছে কারো? এখানে একটা জুজুর ভয় দেখানো হচ্ছে যে আওয়ামী লীগ আসতেছে, আওয়ামী লীগ আসতেছে। এই যে সম্প্রতি হবিগঞ্জ, এরপর সিলেটে আমরা দেখছি যে এনসিপি নেতাদের উপরে হামলার ঘটনা ঘটছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে এই ঘটনায় তাদের কেউ জড়িত নন। মাঠ পর্যায়ে আলোচনা হচ্ছে যে এনসিপি নেতারা আসলে অশালীন বক্তব্য দেওয়ার কারণে সেখানকার স্থানীয় জনতা ক্ষেপে উঠেছে বলেই উত্তেজনার কারণ। আপনিও কি আসলে তাই মনে করছেন কিনা? সাকিব সাহেব, ধন্যবাদ। আপনার অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য আবারও ধন্যবাদ। আমার সহ আলোচক মাহবুব সাহেব আছেন, সিনিয়র অ্যাডভোকেট। আপনার কথা আমি তো পরিষ্কার করে দিলেন, হামলা হয়েছে, সরকার জানে না। সরকার কে? সরকার যদি নীরব থাকে তাহলে বোঝা গেল সরকার করাইছে। এটা তো আইনের একদম প্যারাফ্রেসিস লড়াই যায়। আপনি এনসিবির ছেলেদের উপরে হামলা করার কি যৌক্তিক কারণ আছে? ধরে নিলাম তারা অশালীন বক্তব্য দিয়েছে, আমার বিরুদ্ধে একজন অশালীন বক্তব্য দিয়েছে, আমি বড় জোর আরেকটা অশালীন বক্তব্য দিতে পারি, কিন্তু আমি ভদ্রতা হিসেবে দিলাম না। কিন্তু আমি কি তার উপর চড়া হইতে পারি? মানে অশালীন বক্তব্যের বিপক্ষে অশালীন বক্তব্য, এটা কি আসলে সমাধানের পথ? সমাধান না, আমি দিতে পারি না, মনে দিলাম না, আমি ভদ্র, আমি তার অভদ্র না, কিন্তু আমি কি তার উপরে চড়াও হতে পারি? সরকার তো বলছে যে তাদের কেউ জড়িত নন। 17 বছর তো হ্যাডম ছিল না কারোর গায়ে হাত তোলার। 17 বছর তো আমরা দেখি না ছাত্রলীগদের কাছে গিয়ে এরকম হ্যাডম দেখা। ছাত্র তো এর চেয়ে আরো খারাপ ভাষায় গালাগালি করছে, আমাদের দেশমাতায় গালাগালি করছে, দেশমাতা খালেদা জিয়াকে গালাগালি করছে, জিয়াউর রহমানকে রাজাকার বলছে। কই তাদের তো হ্যাডম দেখি নাই, আর এখন হঠাৎ করে এত হ্যাডম হয়ে গেল। মানে আমরা তো সেই দিকটা এখনো দেখছি যে সরকারকে নিয়েও তো গালাগালি অথবা অশালীন বক্তব্য এই যে আপনি দেখেন যে জবাব দিছে না, মোদিকে গালাগালি করছে। মোদি কি সুন্দর জবাব দিয়েছে। দেখেছি যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তার ছবি পায়ে মারানোর একটি ঘটনা। না, এখন তার ছবি যদি পায়ে মারানো হয়, তাকে মারতে পারবো আমি? সে গঠিত কাজ করেছে, মানে অশোভনীয় কাজ করেছে। রাজনীতি, সবাইকে রাজনীতি করে। এগুলা স্থানীয় পর্যায়ে অনেক ছেলে পেলে আছে যে এমন যে ছেলেগুলা আক্রমণ করছে, এরা কি কোনো রাজনৈতিক দলের লোক? এগুলো টোকাই। এগুলা আমরা যেটা বলি, প্রতিটা নেতার পিছনে কিছু এই চাঁদাবাজ, কিছু দুষ্কৃতিকারী, কিছু শয়তান ছেলে থাকে, যেটা এই ছাত্র দলকে কলুষিত করেছে। ছাত্রদের কোনো ছেলে জড়িত না, কিন্তু এই ছেলেগুলা কারা, এটার জবাব দিতে হবে। তো ওইখানকার এলাকার যারা সরকার, এসপিকে জবাব দিতে হবে, ওসিকে জবাব দিতে হবে, কারা এবার পিস্তল দেখালো, কারা গিয়ে হামলা করলো, আর পুলিশই বা কেন তাদেরকে মামলা করতে যাবে সেখানে বাধা দিল। তুমি মামলা করতে বাধা দিবা কেন? এখানে আমরা যেটা বলতে পারি, যেটা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে এটার এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি দায়িত্ব দেবো। কারণ আমরা অতীত দেখেছি শেখ হাসিনার এই, আমরা কথায় কথা দেখেছি, আমার ছাত্র লীগই যথেষ্ট, আমার ছাত্র দলই যথেষ্ট। আমরা অতীতে এরকম ব্যাফাস বক্তব্য প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনেছি। এখনো যদি ছাত্র দলকে আবার কলুষিত করা হয়, ছাত্র দলকে যদি আবার এই ধরনের ন্যাক্কারজনক কাজে লাগানো হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি হবিগঞ্জের ঘটনার সঙ্গে ছাত্র দলের কোনো লোক জড়িত নয়। কিন্তু সেখানে প্রশাসন কি করেছে? হামলাটা হলো কেন? কেন তাদের উপর হামলা করার মতো সাহস দেখালো? ছাত্র দল জড়িত নন আপনি ধরে নিলেন। আমি ধরি না, আমি ধরি ছাত্র দল এই কাজটা করতে, এটাই বলছে যে তাদেরকে জড়িত নন, জড়িত নন, আমি ধরছি। কিন্তু যারা করেছে তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? তার মানে ওসি করেছে, তার মানে এসপি করেছে, তাদের চাকরি বাঁচানোর জন্য। অতীতে আমরা তাই দেখেছি। আবার সেই আমাদের হারুনের মতো লোক তৈরি হয়েছে। হারুন আমাদের জয়নুল আবেদিনকে আঘাত করে নাই, সেদিন আপনার হাসি খুশি মনে জয়নুলকে নিয়েছেন। আজকেও এসপিকে কেন অ্যাকশন নেওয়া হয় নাই? এসপিকে কেন সাসপেন্ড করা হয় নাই? যে ওসি মামলা নিতে অস্বীকার করেছে, যে শ্রীমঙ্গলে তাকে আটকে দিয়েছে রাস্তায়, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় নাই? যাদের কারণে আজকের এই আন্দোলনের সফলতা, যারা আজকে আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে, যাদের জন্য আজকে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, যাদের কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতন হয়েছে, একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে আপনি ফুরফুরা মেজাজে আজকে সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন। সেখানে আপনি ড্রেস কোড মানতেছেন না, নতুন ড্রেস কোড বানিয়ে দিচ্ছেন, গেঞ্জি পরে আপনি ঘুরে বেড়াচ্ছেন। মেজর আখতারুজ্জামান, আমি একটু জানতে চাই আসলে নিয়ম আসলে কে মানছেন? আপনি যেটা বলছেন যে
পুলিশ তার ড্রেস কোড পরে সামনে দাঁড়িয়েছিল, তারা বাধা দেয়নি। আমরা দেখছি যে রাজশাহী ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক আমি একটা কথা বলি, সালাউদ্দিন আম্মার, নিয়ম তো মানতে হবে, আপনি প্রোডিউসার। হ্যাঁ, সালাউদ্দিন আম্মার তিনিও কিন্তু পুলিশ এবং সেখানকার শিক্ষকদের সামনেও কিন্তু তিনি ছাত্রদের উপরে হামলা করেছেন। আসলে নিয়ম কারা? না, নিয়ম কারা কি? নিয়ম তো প্রোডিউসার করবে। রাষ্ট্রের নিয়ম মালিককে রাষ্ট্র প্রশাসন করবে। আমি তো মানবো না। আমার না মানাটা তো আমার আদর্শ, না মানাটা তো আমার বিদ্রোহ, না মানাটা তো আমি আমার জনগণের কাছে আমি দেখাবো যে আমি আমার হ্যাডম আছে এই নিয়ম কানুন না ভাঙ্গার। এটা দেখার দায়িত্ব সত্যবাদ প্রশাসনের, সত্যভাগ বিচার ব্যবস্থা। আমার অ্যাডভোকেট ভাই আছেন এখানে, তো বিচারক সিদ্ধান্ত দিবে আমি অপরাধ করেছি কি করেছি না। আমি কেন লাঠি নিয়ে মাঠে নামবো? এটা ন্যাক্কারজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। অতীতে শেখ হাসিনা এটা করেছে এবং দুঃখ হলো আজকে দেশমাতা খালেদার যে সন্তান তারেক রহমান সাহেবের আমলে তার রাজ্যে হবিগঞ্জে এবং হয়েছে। তার পরবর্তীগুলো দেখেন তো কিভাবে মানুষ ঢল নেমে আসতেছে। আপনি যেটা বলছেন তাদের আইনের আওতায় অথবা তাদের বিচার ব্যবস্থা আসবে, কিন্তু আমরা দেখছি যে যার অশালীন বক্তব্য, আমরা সেই এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি নির্বাচনের সময় কিন্তু আমরা দেখেছি যে তার আসনে যে বিপরীত পক্ষে মির্জা আব্বাস ছিলেন তাকে নিয়েও কিন্তু নানা ধরনের বক্তব্য দিয়েছেন। মানে মূলত তার এই অশালীন বক্তব্য কিন্তু উত্তেজনার কারণ হিসেবে অনেকে মনে করছেন। শালীন এবং অশালীন বক্তব্যটা হলো আপেক্ষিক। একজন মানুষ অ্যাটেনশন ড্র করার জন্য অনেক ধরনের বক্তব্য দিতে পারে। অনেকে ডিল বাজায়, অনেকে ডঙ্গা বাজায়, অনেকে আকাশে গুলি মারে। এইগুলো তো নজর কাড়ার জন্য। অনেকে টেবিলে থাপ্পড় মারে। সংসদেও আমরা টেবিলে থাপ্পড় মারা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। শুধু দৃষ্টি আকর্ষণ করার জন্য শালীন অশালীন সব ধরনের ভাষা গ্রহণযোগ্য। আপনি সেটাকে নিন্দা জানায় বলেন, আপনি বক্তব্যে তাকে নিন্দা জানান, তার প্রতি ঘৃণা প্রকাশ করেন, কিন্তু আপনি আইনকে তার বিরুদ্ধে প্রয়োগ করবেন। আপনি দরকার বলে মামলা করেন, আপনার ওখানে মানহানি মামলা করার প্রভিশন আছে, আমার অ্যাডভোকেট বা সিনিয়র অ্যাডভোকেট আছেন। কিন্তু আপনি কি করে পুলিশ লেলিয়ে দেবেন, কি করে টোকায় লেলিয়ে দেবেন? আজকে ছাত্র দল অসম্মান করে আপনি এটা বলছেন যে মামলাতেই সমস্যার সমাধান হবে। আইন প্রয়োগকারী যারা তারা সেটা সমাধান দিবে, আইন প্রয়োগকারী। কিন্তু সেখানে ছাত্র দলকে কেন কলুষিত করা হচ্ছে এবং সরকার কেন আজকে অসত্য মিথ্যা ভাষণ দেওয়ার চেষ্টা করছে যে আমরা জানি না? এই যে জানি না, এটাই সমস্যা। এই সমস্যার জন্য আজকে এটা হচ্ছে। ফিরবো আপনার কাছে। এই যে তাদেরকে আসলে বুঝিয়ে রাজনৈতিক যে শিষ্টাচার, সেই শিষ্টাচারের দিকে আসলে নিয়ে আসবে কারা? আপনারা তো তাদের সাথে যোগ করেছেন। দেখেন আজকে আমাদের আসলে আপনারা এড়াতে পারেন। আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রচন্ড যে সমস্যাটা হচ্ছে, আমার ভাইয়েরা আমার সাথে এগ্রি করবেন, আমাদের প্রচন্ড লিডারশিপ ক্রাইসিস। আপনি দেখেন তো আজকে একটা ক্যাবিনেট আছে, একটা মন্ত্রীর প্রতি আপনাদের কনফিডেন্স আছে কারো? মাহবুব ভাই বলেন। ইভেন আপনি আইনমন্ত্রী বলেন, একটা আইনমন্ত্রী, সে অ্যাটর্নি জেনারেল ছিল, অ্যাটর্নি জেনারেল থেকে সে পদে থেকে ইলেকশন করছে, ইলেকশন থেকে আবার আইনমন্ত্রী হয়েছে। সে নিজেও তার কোনো একটা প্রসেস প্রপার করে নাই। এখন একটা মন্ত্রী বলেন এই লিডারশিপ দিয়ে আপনি কী করে করবেন? দেখেন জিয়াউর রহমানের আমলে প্রায় 60% লিডার ছিল জিয়াউর রহমানের চেয়ে ডাবল এজ। জাস্টিস সাত্তার কোথায়? জাস্টিস সাত্তার আর কোথায় জিয়াউর রহমান ইউজ করেছে শাহ আজিজুর রহমান। মানে যে লিডারশিপ ক্রাইসিসের কথা বলছেন, মানে এই বিষয়ে আসলে সরকারকে আপনারা সহযোগিতা করতে পারতেন কিনা? এই জন্য বলছি যে আমরা যে এখন এই যে রাষ্ট্রপতি বলেন, এই শিষ্টাচার বলেন, আপনি আমাদের একটা গণভোট হয়েছে, গণভোটে 70% মানুষ ভোট দিয়েছে। এই 70% মানুষকে আপনি অস্বীকার করে ফেললেন টোটালি। তাহলে কি ভাষা আসবে? এর কাউন্টার ভাষা তো এটি আসতে হবে যে এই ভাষাটা আপনি চাচ্ছেন না। আপনি কোন কারণে, কোন যুক্তিতে, এবং আপনি কি করে বলতে পারেন, যেটা আমার মাহবুব ভাই প্রথম বললো যে আমরা আইনুসের কাছ থেকে নির্বাচন আদায় করার জন্য আমরা সব কিছু মেনে নিয়েছি, অর্থাৎ আপনি চিট করেছেন। তাই তো হয় কথাটা? আপনি প্রতারণা করেছেন, প্রতারণা করে পার্লামেন্টে বলছেন, বলছে না, প্রতারণা করেছেন। আপনি আমাদের স্পিকার সাহেব বলেছেন প্রতারণা করেছেন, আমাদের হোম মিনিস্টার বলেছেন প্রতারণা করেছেন। তাহলে এই প্রতারকটা যখন জাতীয় নাগরিকদের, সেটা গালাগালি হবেই, এছাড়া কোনো বিকল্প নাই। এখানে গালাগালি করতেই হবে। কারণ আপনি কি দেখেন কি করেছে, এই যে আমরা রাষ্ট্রপতি নিয়ে বলছি, আপনি রাষ্ট্রপতি পদত্যাগ করিয়েছেন, এখন পর্যন্ত রাষ্ট্রপতি শিডিউল ঘোষণা করতেছেন না।
এখন আমরা যারা বিরোধী দল, আমরা বলছি রাষ্ট্রপতির ক্ষমতাটাকে ভারসাম্য আনতে হবে। এখানে রাষ্ট্রপতি টুটু জগন্নাথ হয়ে গেছে, যেটা শামীম সাহেব বললেন যে রাষ্ট্রপতি তো এক নম্বর, কিন্তু তার কোনো ক্ষমতা নাই। আমরা বিরোধী দল বারবার বলে আসতেছি জুলাই সনদের মাধ্যমে সংবিধান সংস্কার করে এখানে একটা ভারসাম্য আনেন। আমরা তো এখন এই ইউনুস মুনুস এগুলো তো 2 নম্বরই মাল, এগুলো নিয়ে আমরা কোনো ইন্টারেস্টেড নাই। এগুলো বাংলাদেশি নাই, চিন্তা করে বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশ তার নাম তো আলোচনায় আসছে, চলে গেছে, আলোচনা আসছে। কতগুলো ফটকা আছে না, কতগুলো ফটকাবাজ লোক আছে, যে প্রথম আলো আছে, এ আছে, সে আছে, বুঝছেন না? এই ফটকাগুলো কি করে, এগুলো একটা ওই একটা ক্যানভাসিং করে নিজেদের ইস্যু করার জন্য। আর ডক্টর ইউনুস বাংলাদেশে আসবে, ওটা কচুকাটা করে বাংলাদেশের মানুষ পাবলিক, ওই দিন না, পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এই প্রেসিডেন্ট পোস্টটাকে ব্যালেন্স করে অপোজিশন থেকে দেওয়া হোক। এখানে এইবার প্রেসিডেন্ট নির্বাচনটা অপোজিশন থেকে দেওয়া হোক, সো দ্যাট একটা ব্যালেন্স হোক। এখানে অপোজিশন থেকে প্রেসিডেন্ট নির্বাচন করা হোক। আমরা এখানে অন্য রাষ্ট্রীয় দল আছে, সেখান থেকে ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, অনেক ভালো ভালো মানুষ আছে, যেখানে একটা নিরপেক্ষ রাষ্ট্রপতি পাইতে পারি। মানুষের আমরা কাজে আজকে আমরা ব্যক্তি নিয়ে ইলেকশন নিয়ে আসি। এখানে রাষ্ট্রপতির নির্বাচন সংসদের হাতে না, বর্তমান সংবিধান অনুযায়ী এখন 2জন বিজ্ঞ আইনবিদ আছে, একমাত্র তারেক রহমান সাহেবের হাতে। ইফ হি সেজ মিস্টার শামীম ইজ দ্য প্রেসিডেন্ট, হি ইজ দ্য প্রেসিডেন্ট। হ্যাঁ, অর ইফ হি সে মিস্টার মাহবুব ইজ দ্য প্রেসিডেন্ট, না। অথবা যদি বলে যে ঢাকা শহরে সবচেয়ে বড় যে কুত্তা আছে, যেটা গায়ে আমার চামড়া নাই, ওইটা প্রেসিডেন্ট, ওটি মানতে হবে, আমাদেরকে মানতে হবে। বিকজ ক্ষমতাটা আমরা এভাবেই তাকে দিয়ে রেখেছি। এই জন্য আমরা বলছি এই সংবিধান সংশোধন করে এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনা হোক। 3টা জিনিস করতে হবে। রাষ্ট্রপতি যে কোনো সময় সংসদ ভাঙতে পারবে, এই ক্ষমতা অবশ্যই দিতে হবে, নাহলে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার বলে উনি যা খুশি তা করে ফেলছে। এই বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে করতে চাই। এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন, কিন্তু সব কিছু তার কথা মতো চলতে হবে। তিনি প্রয়োজনে যে বিল দিবে, সেই বিল একবার বা দরকার বলে 2বার পর্যন্ত ফেরত দিতে পারবে। ঠিক আছে, 3বার আবার রেটিং করে নিয়ে আসো। এখানে আসেন আমাদের পার্লামেন্টারিয়ান আসেন, আগেকার আপনি 3rd রিডিংয়ে নিয়ে আসেন। 3rd রিডিংয়ে আপনারা রাষ্ট্রপতিকে বাধ্য করেন সাইন করতে, কিন্তু উনি যে প্রথম জনমত যাচাইয়ের জন্য উনি বলতে পারেন আমি এটা গ্রহণযোগ্য মনে করছি না, এটা ফেরত নিয়ে যান, সংসদে ফেরত দিয়ে দেন, আপনি এটা আরও যাচাই বাছাই করেন। এই এখতিয়ার তো কাউকে দিতে হবে, নাহলে তো রাষ্ট্র বিকাম প্রাইম মিনিস্টার্স একটা খেলনা। জনাব মেজর আখতারুজ্জামান যেটা বলছেন যে সর্বক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, মানে এই যে রাষ্ট্রপতি যিনি হবেন, ভবিষ্যতে রাষ্ট্রপতিকে আসলে পলিটিক্যাল টুলস হিসেবে ব্যবহার হবে কিনা, বা হচ্ছে তিনি আরেকটা কথা বলছিলেন যে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন অপোজিশন থেকে দেয়া হলে সেটা আসলে পলিটিক্যাল ভারসাম্য ব্যালেন্স হবে কিনা। মেজর আক্তার ভাইয়ের সঙ্গে টকশো করার একটা সুবিধা হচ্ছে যে অনেক নতুন নতুন চিন্তার উদ্রেক করেন, আর সমস্যাটা হচ্ছে সময় কম, এর উত্তর দিতে গেলে লম্বা আলোচনা করতে হয়। এখন আমি আপনাকে একটা কথা বলি, দেখেন, আপনি ক্ষমতা বৃদ্ধি কম যাই করেন, আপনি যদি মানসিকতার চেঞ্জ না হয়, যেমন ধরেন বিএনপির তো বলল নতুন বাংলাদেশ, নতুন আমরা আগেকার স্টাইলে চলবো না, বা সবাই বলছে অন্য দলগুলো। বিএনপির পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে কি ঠিক হলো? স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, যা যা পার্লামেন্টের বিভিন্ন পদে ব্যক্তিদের, সম্মানিত এমপিদের নির্বাচিত করতে হবে, ভোটের মাধ্যমে হলো না, বললো সব দায়িত্ব আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়ে দিলাম। তা আপনি যখন পুরো রাজনৈতিক কালচারটারই চেঞ্জ হয় না, তখন আমার মতে আপনি তখন ক্ষমতার বৃদ্ধি হ্রাস যাই করেন, এটা তো আরও অনেক হোলিস্টিক অ্যাপ্রোচ। আপনাকে এখন মেইন দেখতে হবে কি, আপনাকে মেইন দেখতে হবে যে আপনাকে এখন কিন্তু আমি বিএনপির পার্সপেক্টিভে বলছি, বিএনপির কিন্তু প্রায় 6 মাস হয়ে যাচ্ছে না, প্রায় 6 মাস। আপনি কিন্তু এখন আর হানিমুন পর্ব বলে পার পাবেন না। আপনি কি করলেন দেখেন, বিএনপি সরকার নির্বাচন কমিশনকে আপনি স্বাধীন রাখতে চান, তো নির্বাচন কমিশনে আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিলেন। আপনি 1 বছর আগে যে ভদ্রলোক রিটায়ারমেন্টে চলে গেছে তাকে এনে, কেন আপনার তাহলে সেই লোক চয়েস হচ্ছে? আপনি বিভিন্ন পদে, বিভিন্ন সাংবিধানিক অফিসগুলোতে, বিভিন্ন পলিটিক্যাল অফিসগুলোতে আপনি আপনার দলীয় ব্যক্তিকে নিয়োগ দিচ্ছেন। আচ্ছা, বেশ ভালো কথা, আপনি নিয়োগ দেন, কিছু কিছু রাষ্ট্র পরিচালনা অথবা সরকার পরিচালনার জন্য ঠিক আছে, ব্যক্তি নিয়োগ দেওয়া, সেটা আপনি দেন না, আপনি সেটা দেন। আপনি তো
আজকে 5 মাস ধরে, 5 মাসে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5 মাস ধরে যেটির মেইন কাজ দুর্নীতি তদন্ত করা, এবং দুর্নীতি তো এখন জাতীয় পার্টিও করছে না, সুযোগ পাচ্ছে না, আওয়ামী লীগও পাচ্ছে না, জামাতও তো বিরোধী দল, জামাত আর কি করবে? দুর্নীতি তো করে সবসময় ক্ষমতাসীন দল। দুদকের উচিত হচ্ছে ক্ষমতাসীনদের তদন্ত করা, অতীতে যেগুলো আছে সেগুলো তো করবি। বর্তমানে কি হচ্ছে? দুদক নাই। আমরা আদালতে, যে ব্যারিস্টার শামীম হায়দার আমার কলিগ, আমরা আদালতে দুদকের আইনজীবীদের অসহায়ের মতো দেখি। তারা পাওয়ার দিতে পারে না, তারা খবর দিতে পারে না। দুদক নাই দেখে আপনি দিনের পর দিন মানুষকে বন্দি রাখছেন বিনা বিচারে, আপনি দুদক বানাচ্ছেন না। আপনি আরেকটা কথা আমি আজকে বলি, এগুলো খুব তাৎপর্য, মানে গভীর, জনগণের জানা দরকার। আপনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপনার অভিযোগগুলো কি কি ছিল? এই ছিল যে শেখ হাসিনা কেন ফ্লাইওভার বানায়? তা তো না। শেখ হাসিনা তো রাক্ষসীর মতো উন্নয়ন করেছে, যেটা তাকে ভবিষ্যতে মানুষ মনে রাখবে, আপনি মানেন আর না মানেন। আমরা কি বলতাম যে আপনি বিচার বিভাগকে শেখ হাসিনা স্বাধীন করতে দিচ্ছে না, কাজে আনতে দিচ্ছে না, মানুষের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, প্রশাসন দলীয়করণ করছে। আজকে বিচার বিভাগের অবস্থা দেখেন, আমরা সবাই জানি, একটা লোক জামিনে মুক্তি পায়, হাইকোর্ট থেকে মুক্তি নিশ্চিত করে, আপিল বিভাগ থেকে মুক্তি নিশ্চিত করে, মানে জামিন বহাল থাকলো, বিনা বিচারে নাই। জেলারের কাছে যাওয়ার পরে, আমি আর নাম বলে কাউকে বিব্রত করতে চাই না, আমারই কিছু একদম সিম্পল কিছু ভদ্রলোক মানুষ, ইউনিভার্সিটির প্রফেসররা, জেলার বলে 24 ঘন্টা আমি ওয়েট করব, হাতরে বেড়ায় মাছ ধরার মতো কোনো মামলায় শোন অ্যারেস্ট আছে কিনা, যে মামলায় তার নাম নাই। হাইকোর্টের একটা বেঞ্চ অত্যন্ত ম্যাচিউর অর্ডার দিল যে কোনো লোককে রাজনৈতিক, মানে জামিন হওয়ার পরে কোনো শোন অ্যারেস্ট, মানে গ্রেপ্তার দেখানোর আবেদন দেখানো যাবে না যেখানে তার এফআইআর এর নাম নাই। হ্যাঁ, যদি তার বিরুদ্ধে আরও স্পেসিফিক মামলা থাকে, সেই মামলায় যদি সে বেল না পায়, জেলে থাকবেই, এটাই নিয়ম। পৃথিবীর কোথাও শোন অ্যারেস্ট নাই। শামীম সাহেব তো আমার চেয়ে আরও ভালো বিভিন্ন বিদেশ ঘোরেন, উনি আরও ভালো বলতে পারবে। কিন্তু আমরা দেখলাম গভর্নমেন্ট আপিল করলো কেন বা এই আদেশের বিরুদ্ধে, আবার আমাদের আপিল বিভাগ ইন্টারিম অর্ডার দিয়ে স্টে দিল। শোন অ্যারেস্ট তো এখন মানে আমরা অহরহই দেখতে পাচ্ছি। এবং শোন অ্যারেস্ট মানবতা বিরোধী, পবিত্র ধর্ম বিরোধী, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী, মানুষের মৌলিক অধিকার এবং মানুষের স্বাধীনতা বিরোধী। তাহলে মানুষ পরিবর্তনটা কোথায় হচ্ছে? আপনি আদালতে যান, কোনো পরিবর্তন নাই, প্রশাসনে যান, কোনো পরিবর্তন নাই। আমার এত বলার দরকার নাই, বিএনপির যিনি মহাসচিব তিনি বলেছেন এক তারেক রহমান ছাড়া কারো কোনো পরিবর্তন দেখেননি এবং দুর্নীতি একই রকম আছে। উনি ভদ্র মানুষ, বাড়িয়ে বলেনি, বাস্তবতা হচ্ছে আরও রেট বেড়েছে বহু জায়গায়। তাহলে তো আপনাকে এগুলোর প্রশ্নের উত্তর দিতে হবে। আর যেটা আপনার সঙ্গে আমি আরেকটু শেষ করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি ল্যাঙ্গুয়েজ আপনি ঠিক করে দিতে পারেন না। যারা অসভ্য কথা বলে তারা দেখবেন মানুষের কাছে অপ্রিয় হয়। আজকে শামীম হায়দার পাটোয়ারি, আমার ভাই বলে বলছি না, তাকে সব আমলে আমি দেখেছি, তাকে মানুষ একজন সজ্জন ব্যক্তি মনে করে। তিনি কোনোদিন কোনো আবল তাবল কথা বলে না, বিরোধিতাও করে বিরোধিতার মতো। বিএনপির মধ্যে অনেকে আছে, বা এনসিপি তো আরও কয়েকজন আছে যারা এরকম করে। কিন্তু ইউনূস সাহেব যে ক্ষতিটা করেছে, আপনি যে মানে কত বড় দুঃসাহস, যে ভদ্রলোক বলে 24 হয়েছে 71-এর চ্যালেঞ্জ হিসাবে, তারপরে তো গালিগালা যাচ্ছে। আমরা নূর হোসেনকে, আমরা পটুয়া কামরুল হাসানকে, আমরা ডাক্তার মিলনকে আমাদের জাতীয় কবি নজরুলের পাশে দাফন করিনি। বা আরো ধরেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দাফন করা হয়নি, বেগম জিয়াকে দাফন করা হয়নি, দেশনেত্রী, অন্যান্য জাতীয় সব দলের নেতা। আপনি ইউনূস সাহেব সেখানে একটা দাফন করে দিল কবি নজরুলের কবরের পাশে। এটা আসলে চাপে পড়ে এরকম চাপ না, ইউনূস সাহেব মিশনই নিয়ে এসছে এখন পরিষ্কার। উনি 18 মাস জাতিকে বিভ্রান্ত করা, বিভাজিত করা, সোশ্যাল ফেব্রিক্সগুলো নষ্ট করে দিয়েছে। আক্তার ভাই বলুক, আক্তার ভাই তো বীর মুক্তিযোদ্ধা। 72-এর আপনার 16 ডিসেম্বর পরে যদি ওনারা সিদ্ধান্ত নিত যে স্বাধীনতার যারা বিরোধিতা করছে কারো বাড়িঘর রাখবো না, তাহলে একদিনের বেশি সময় লাগতো। কিন্তু ইউনূস সাহেবের আমলে বাড়িতে গিয়ে হামলা। আরেকটা আপনি জিনিস বলি, আপনি দেখেন সবচেয়ে যেটা আপত্তিকর কথা সে বলে গেল যে আমি রিসেট বাটনে মানুষ চাপ দিয়েছে। কোথায় রিসেট বাটনে চাপ দিয়েছে? এই ছাত্ররা আন্দোলন করেছে, আক্তার ভাইয়ের মনে আছে, শামীম সাহেবের মনে আছে, গান গেয়েছে, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে আমরা কজন নবীন মাঝি, যেগুলো আমাদের মুক্তিযুদ্ধের গান। কাজেই আমি মনে করি জনাব তারেক রহমান সাহেবের এই হবিগঞ্জ এপিসোডে লাভ হয়েছে এনসিপির, লস হয়েছে বিএনপি। এইটা বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে তত তাদের মঙ্গল। কারণ আমাদের দরকার কি? আমাদের দরকার একটি স্থিতিশীল সরকার,
মানুষের মৌলিক সমস্যাগুলো নিয়ে কারো কোনো আলাপ নেই। গ্যাস নাই বাসায়, জ্বালানি সমস্যা, বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাট সমস্যা, এলাকায় শান্তি শৃঙ্খলার সমস্যা। আরেকটা হচ্ছে সোশ্যাল, সামাজিক বন্ধনগুলো এত দুর্বল করেছে যে আপনি জুলাই আন্দোলনে কেউ অপোজ করেছে, সে তো থাকতেই পারছে না, তার ফ্যামিলি যেতে পারছে না স্কুলে, কলেজে যেতে পারছেন। এই যে ব্যারিস্টার পাটোয়ারি ঠিক বলেছেন, এই যে ক্ষত সৃষ্টি হচ্ছে, আপনি মনে রাখবেন, আপনি যদি প্রতিশোধ নিতে থাকেন, আরেকটি প্রতিশোধকে আপনি আমন্ত্রণ জানিয়ে রাখলেন। আপনি যদি ন্যায় বিচারের বদলে প্রতিশোধের বিচার করেন, তাহলে আরেকটি প্রতিশোধের বিচার আপনার জন্য অপেক্ষা করছে। জি, ফিরবো আপনার কাছে আরো একবার। জনাব মেজর আখতারুজ্জামান, আপনার কাছে একটু ফিরতে চাই। যে প্রশ্নটা আমি জনাব শামীম হায়দার পাটোয়ারিকে করেছিলাম, আপনাকে একটু করতে চাই যে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে আসলে দূরত্ব কেন সৃষ্টি হলো? এই কারণে কি আপনারা আজকে সমাবেশ এবং গণমিছিলের আয়োজন করছেন কিনা? মানে এই দূরত্ব আসলে ঘোচানোর এটাই কি একমাত্র উপায়? বা সংসদ ছেড়ে আসলে রাজপথে কেন আপনারা? ধন্যবাদ শামীম সাহেবের জন্য যে কমপ্লিমেন্টটা দিয়েছিলেন, লেট মি এনজয় ইট। ধন্যবাদ, বাট আই এম নট দ্য রাইট পারসন। একটা জিনিস আমি বলি, আজকে এই আন্দোলন করা পটভূমিকা কেন তৈরি হলো? এই যে আমাদের আজকে আমেরিকান প্রেসিডেন্টের রাষ্ট্রদূত আসছে, তার তো পোর্টফোলিও দিয়েছে প্রেসিডেন্টের স্পেশাল দূত, তার মানে যে কোনো সেখানে যা বলবে ট্রাম্পের কথাই বলবে। মানে প্রধানমন্ত্রীকে সংসদে আসলে সহযোগিতা করতে পারে না। না না না, আমি আসতেছি। এখানে সার্জিও গোর যে কথাগুলো বলবে, এটা আর ফরেন মিনিস্ট্রির কথা না, এটা সরাসরি এম্পাওয়ার্ড বাই দ্য প্রেসিডেন্ট, যে সে প্রেসিডেন্টের কথাটা বলবে এই বক্তব্য। কেন? তাকে প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজার আসছে। সংসদে সকল মন্ত্রী সমান, কালেকটিভ রেসপন্সিবল, প্রাইম মিনিস্টার ইজ অ্যামং দ্য ফার্স্ট, এটা আমরা সবসময় গণতান্ত্রিক সিস্টেম বলা হয়। এখানে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রী দিবেন, তার পক্ষে অন্য কেউ দিবেন না। কিন্তু প্রধানমন্ত্রী যদি না থাকে সংসদে সেদিন, তাহলে যে কোনো সেকেন্ড থার্ড মন্ত্রী, ইভেন প্রতিমন্ত্রীও জবাব দিতে পারেন, এটা কোনো বিষয় না। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে বলবে, এবং সে বক্তব্যটা কি আপনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করে নিন, আমি ওনার সময় নিয়ে নিলাম। কি কথা দেখছেন? কথাটা কি অডাসিটি! আমি সময় নিয়ে নিলাম, আপনি ওনার কাছ থেকে পরে নিয়ে নিন। এই যে অডাসিটিতে বদলে আসবে। আজকে আমরা কি বলেছি, এই সংসদের কাছে কিছু প্রত্যাশা ছিল মানুষের। আপনি সময় নেন, আপনি বারবার বলতেছেন জুলাই সনদ বাস্তবায়ন করবেন, তো জুলাই সনদ বাস্তবায়ন করার কোনো প্রতিক্রম দেখলাম না। এই যে বললাম যে আপনি প্রেসিডেন্সিয়াল ইলেকশন বলেন, বলা ছিল একটা ডেপুটি স্পিকার দিবেন, আপনি এইগুলা কি বিরোধী দলকে নিয়ে বসে আলোচনা করতে পারতেন না? আপনার উপদেষ্টা কমিটি আছে, সেখানে আলোচনা করতে পারতেন, করেন নাই। তা আজকে দেখা যাচ্ছে এই সরকার ভিন্ন পথে হাঁটছে। এখানে একটা জুজুর ভয় দেখানো হচ্ছে যে আওয়ামী লীগ আসতেছে, আওয়ামী লীগ আসতেছে। এখানে প্রচার করা হচ্ছে ডিসেম্বরে আওয়ামী লীগের শেখ হাসিনা আসবে, এই জন্য। মানে আমরা তো দেখেছি যে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তিনি ডিসেম্বরে। তার মানে এখন সরকার বলতেছে যে আমরা ঐক্যমত দরকার। তো ঐক্যমত যদি দরকার হয়, তাহলে এনসিপির গায়ে হাত তুলছো কেন?